প্রিয় দর্শক, আবার এলাম আপনাদের সামনে বিশ্বকাপ ফুটবল নিয়ে প্রথম আলোর নিয়মিত আয়োজন বিশ্বকাপের আলো নিয়ে। এই অনুষ্ঠানে প্রতিদিনই আমি একটা কথা বলি, মানে যারা নিয়মিত দর্শক, আশা করি এই অনুষ্ঠানে কিছু নিয়মিত দর্শক তৈরি হয়েছে এরই মধ্যে। তারা বলবেন হয়তো যে একই কথা বারবার বলে। কিন্তু আমি চিন্তা করি যদি একজন আজকে ১ম এসে থাকেন, তাকে একটু বোঝানো দরকার প্রোগ্রামটা কি? এই প্রোগ্রামটা হচ্ছে যে বিশ্বকাপে কালকে রাতে বা আজকে সকালে, আমি বাংলাদেশ টাইম বলছি, হয়ে যাওয়া খেলাগুলো এবং সামনে যে খেলা আছে সেগুলো নিয়ে আলোচনা। এবং আমরা যারা নিয়মিত দর্শক তারা দেখেছেন নিশ্চয়ই যে আমাদের আলোচনাটা শুধুমাত্র তাদের সীমাবদ্ধ থাকে না, নানা দিকে ছড়িয়ে পড়ে। এই সবকিছু নিয়েই আমরা, এইজন্যই আলো যেরকম চারিদিকে ছড়িয়ে পড়ে আমাদের আলোচনাও তাই। এই সবকিছু নিয়েই আজকে আরেকটি পর্ব বিশ্বকাপের আলোয়। আজকের এই পর্বে অতিথি হিসেবে আ আসার জন্য আমি ১ম এই ধন্যবাদ জানাই মারুফুল হক, যিনি ধন্যবাদ আমাদের আপনাকে। প্রোগ্রামে এর আগেও একাধিকবার এসেছেন। তো মারুফ, আপনার তো এই অনুষ্ঠানটা জানা যে কি হয়। রাইট। ইনফেক্ট আমার এখানে না থাকলেও চলে। আমি আপনাকে যদি ফ্লোর দিয়ে দেই, আপনি পুরো এই না কালকে রাতে এবং সেটা অনেক সময় সম্ভব হয় না। কালকে রাতে আর আজকে সকালে হয়ে যাওয়া ম্যাচ নিয়ে আপনি অনর্গল বলতে পারবেন। এবং আমাদের আসলে বিষয়টা আমরা একটু ফরওয়ার্ড লুকিং করেছি যে রোনালদো, মদ্রিচ কার শেষ? যেকোনো একজন শেষ হবে আগামীকাল ভোরে বাংলাদেশ সময়ে। তো আমরা ওইটা, যেটা আমাদের বিষয়, মানে যেটা, মানে আমরা টাইটেল রেখেছি, ওইটা আমরা শেষে রাখি। যেহেতু ওইটা আমাদের এখনো সামনে আছে এবং বেশ অনেকটা সময় সামনে। আমাদের বরং কালকের যে ২ টা ম্যাচ এবং সকালের ম্যাচ, ইউএসএ ম্যাচটা হয়তো আমরা একটু টাচ করে যাব। বেলজিয়াম, সেনেগাল এবং ইংল্যান্ড, ডিআর কঙ্গো। এই ম্যাচ ২ টার ঘোর আসলে এখনো কাটছে না। ম্যাচ ২ টা এমন হয়েছে। বেলজিয়াম, সেনেগাল দিয়ে যদি শুরু করি, যে সেনেগাল ৮৬ মিনিট পর্যন্ত এগিয়ে থেকে হারলো কেন? মানে কোচের পয়েন্ট অফ ভিউ থেকে আপনার কি মনে হয়? আমার কাছে যেটা মনে হয়েছে যখন 1-0 ছিল তখন পর্যন্ত কিন্তু বল আপনার মানে তাদের অ্যাটাক গুলা মানে বেলজিয়ামের অ্যাটাক গুলা খুব একটা দানা বাঁধছিল না, যেটা সাধারণত করে থাকে ওরা। সেটা শুধু বিচ্ছিন্ন ক্রসের ভিতরে সীমাবদ্ধতা ছিল। কিন্তু আপনার দেখেন যে যখন দ্বিতীয় গোলটা হয়ে গেল, হয়ে যাওয়ার পরে আপনার আমার কাছে মনে হচ্ছিল যে আ সেনেগাল মোর কনফিডেন্ট ছিল ২ টা গোল হওয়ার পর। এবং যদি আপনি ডিফেন্স লাইন দেখেন, মিডফিল্ড লাইন দেখেন, মানে এখানে কোন ডিসিপ্লিন, অর্গানাইজেশন কিচ্ছু ছিল না। আপনার ওখান থেকে বেলজিয়াম ক্রস করছে। আপনার আ বেলজিয়ামের ৩ জন অ্যাটাকার, ২ জন ডিফেন্ডার শুধু আপনার সেনেগালের। বেলজিয়ামের ৫ জন অ্যাটাকার ক্রস মিট করার জন্য সেখানে ৩ জন কিন্তু আপনার সেনেগালের। এই যে প্লেয়ারদের অমনোযোগিতা এবং সেখানে অ্যাটেন্ড করা, ক্রস বন্ধ করা এবং যে ব্লকগুলো আরো করতে চেষ্টা করেছিল, ব্লকের কোনো অর্গানাইজেশন লাইন ঠিক ছিল না। এটা একটা বিষয় ছিল। আরেকটা হলো আপনার লুকাকুকে আপনি যখন একটা চেঞ্জিং প্লেয়ার আসে, তাকে আপনাকে অবশ্যই রেসপেক্ট করতে হবে। অবশ্যই রেসপেক্ট করতে হবে। তার এবিলিটি আছে, সেটাকে আপনি রেসপেক্ট, যদি রেসপেক্ট না করেন তাহলে হবে কি আপনার মিস্টেক হতে পারে। আপনি রেসপেক্ট করলে তাহলে সেই প্লেয়ারটার বিষয়ে আপনি সবসময় সচেতন থাকবেন। এই ১-২ টা বিষয় ছিল। আরেকটা বিষয় আমার কাছে মনে হচ্ছিল যে প্লেয়াররা আ খুব বেশি টায়ার্ড ছিল আমার কাছে মনে হচ্ছে। বিশেষ করে ব্যাক লাইনের এবং মিডফিল্ডাররা। কারণ ওরা এত বেশি রানিং করেছে এবং আপনি দেখবেন যে এই ওয়ার্ল্ড কাপের, আমি কালকে বলেছিলাম এর আগের দিন একটা ম্যাচের বিষয়। আজকে হলো আপনার, কালকে তাদের এক্সপেক্টেড গোল ছিল 3.65 সামথিং এরকম হবে সেনেগালের। সেনেগালের। যেটা এই ওয়ার্ল্ড কাপে খুবই বিরল। মানে খুব কম টিমই এত এক্সপেক্টেড গোল রেশিও করতে আমাদের পেরেছিল। ২ টো তারা করেছে। ২ টো করেছে। তো সেই ক্ষেত্রে বুঝতে হবে তাদের এফোর্টটা কোন লেভেলের ছিল। টোটাল টিমটার এফোর্টটা কোন লেভেলের ছিল। আপনি যদি তাদের ২য় গোলটা দেখেন, যাদের সেটা হলো নিখাতি। সে সেন্ট্রাল ব্যাক। সেখান থেকে সেটা লম্বা ক্রস করলো সারের লম্বা ইসমাইল সার। সারের উদ্দেশ্যে। সার সেটা গোল করলো। তাহলে এটার মূল পার্টিসিপেশন কার ছিল? ডিফেন্ডার। তাহলে সবারই একটা টোটাল টিম এফোর্টটা ছিল তাদের এই ২ গোলের পিছনে। কিন্তু আসলে আমার কাছে মনে হচ্ছে শেষ মুহূর্তে তাদের টায়ার্ডনেসটাও একটা বিষয় ছিল। আচ্ছা, তাহলে আমি একটা যদি বলি যে আমাকে ইয়ে থেকে টক ব্রেক থেকে মনে করিয়ে দিল যে এগিয়ে থাকা না, শুধু ২-০ গোলে এগিয়ে থাকা। তো ২-০ গোলে এগিয়ে থাকার পরে আসলে যারা এই ম্যাচ শেষে ঘুমাতে যাবেন, ঘুমের ওষুধ খেয়ে ঘুমান, তারা ঘুমের ওষুধ খেয়ে ফেলছিলেন। রাইট। আমি যদি ফ্র্যাঙ্কলি বললে আমি খেয়ে ফেলছিলাম যে একটু ম্যাচ শেষ হওয়ার সঙ্গে, সঙ্গে চলে যাবো। এই ম্যাচটা এই জায়গায় যাবে আমি কল্পনা করিনি এক্সট্রা টাইমে যাবে। তো এবং শেষে যেটা, এই ম্যাচ শেষে বাকি সব ছাপিয়ে যেটা বড় আলোচনা, পেনাল্টি। এবং সেটা হয়েছে ১২৪ মিনিট ৪৪ সেকেন্ডে। এটা মারুফ আপনি জানেন কেন? এটা হচ্ছে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে লেট গোল। এত পরে কখনো বিশ্বকাপ ইতিহাসেই কখনো ১২৪ মিনিট ৪৪ সেকেন্ডের মাথায় কোনো গোল হয় নাই পেনাল্টিতে। এটা কি পেনাল্টি ছিল?
আসলে আমরা তো আপনার ভিডিওতে বিভিন্ন অ্যাঙ্গেলে দেখা যাচ্ছে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে যখন এটা ভারে চলে গিয়েছিল, তখন সেটা আরেকটু ডিটেইল দেখা দরকার ছিল। শুধু পায়ের কানেক্টটাই মনে দিয়ে দেখা হয়েছে। কিন্তু কে বলের পিছনে আগে গিয়েছে, কে পরে আসছে সেটা দেখলে হয়তো পেনাল্টি এড়ানো যেতে পারত। কিন্তু VAR এ তো বোধহয় সবচেয়ে বেশি সময় নিতে কালকে আমি দেখলাম। জি, এবং কমেন্টেটর বলছিলেন যে একটা যে জিনিসটা আপনার বুঝতে এত সময় লাগছে, তার মানে এটা কনক্লুসিভ না। জি। এটা ক্রিকেটে খুব হয় যে ক্রিকেটে একটা জিনিস যদি ১০ বার ১২ বার দেখতে হয় তার মানে আপনি ডিসিশন নিতে পারছেন না। যেহেতু তারপর এটা ডেলিভার ডাউন ইনকনক্লুসিভ টু সেক্ষেত্রে ব্যাটসম্যান না জি, দেওয়া ভালো। জি, কালকে ভারের ক্ষেত্রে আপনি যেটা বললেন, ভার কিন্তু আমার ধারণা অন্য যেকোনো ক্ষেত্রে তার চেয়ে অনেক বেশি সময় নিয়েছে। রাইট, বিবেচনাটা হয়তো ওইটা ছিল যে সিম্পলি তার পাটা সামনে যাওয়ার কারণে অ্যাটাকার পড়ে গেছে। রাইট। উনি অ্যানাউন্সমেন্টও সেটাই বলেছেন। সেটাই। কিন্তু বলটা তো আসলে তার কন্ট্রোলে ছিল কি না, ছিল না, বলের পিছনে কে আগে আসছে সেটাই একটু কনসিডার করলে মনে হয় যে এটা পেনাল্টি মানে না এটা দিলেও পারত। 100% পেনাল্টি। আপনি দেখেন এর আগের ম্যাচ ওই ম্যাচে সম্ভবত সেম একটা ইনসিডেন্ট হয়েছে বক্সের বাইরে। সেটাও কিন্তু এই সেম ইনসিডেন্ট। পা টান দিয়েছে, তার মধ্যে শুট করতে গিয়েছে, পা লেগে গিয়েছে। তো আ ওটা কিন্তু ইয়েলো কার্ড বা ফাউল দিয়েছে কিন্তু ইয়েলো কার্ডটার কিছু দেয় নাই। কিন্তু তখন আমার কাছে মনে হচ্ছিল যে এটা ইয়েলো কার্ডের ইনসিডেন্ট ছিল। যাই আচ্ছা, হোক এটা আসলে রেফারি ভালো বলতে পারবেন। ঠিক আছে। আমি একটু এই ম্যাচটা নিয়ে আরেকটু বলি। কারণ এই ম্যাচটা আসলে এমন একটা ম্যাচ এটা অনেকক্ষণ ঘুমোতে দেয় না আসলে। এবং এই সেনেগালের একটা হিস্ট্রি আছে। গত জানুয়ারি মাসে তারা আফকন ফাইনাল খেলছিল মরক্কোর সঙ্গে। জি, জানেন সবাই। জি, দর্শকের নিশ্চয়ই অনেকে জানেন। একটা এরকম বিতর্কিত পেনাল্টি, যে পেনাল্টিটা যেটা নিয়ে আমরা কোয়েশ্চেন করছি পেনাল্টি ছিল কিনা। জি, এই প্রশ্নটা যখন হবে তখনই বুঝতে হবে যে এটা মানে স্ট্রেইট কাট পেনাল্টি না। জি। তো সেখানে তারা মাঠ ছেড়ে বেরিয়ে যায় এবং পরে ফিরে এসে জিতে জি, তারা শিরোপা নিয়ে ট্রফি নিয়ে উল্লাসও করে। কিন্তু পরে তাদের সেই ট্রফিটা কেড়ে মরক্কোকে দেওয়া হয় এবং ফিফা আইন করে এরপরে মাঠ থেকে কেউ বেরিয়ে গেলেই প্রতিপক্ষ দলকে ৩-০ তে জয় ঘোষণা করা হবে। তো ওয়ার্ল্ড কাপে তো আর এটা হবে না। কিন্তু না, সত্যিকার অর্থে সেনেগালের জন্য কালকে খুব খারাপ লেগেছে। আপনি যে টেকনিক্যাল প্রবলেম গুলো বললেন। জি, কিন্তু সেনেগাল ডমিনেটেড দ্য ম্যাচ। বিশেষ রাইট। করে ফার্স্ট হাফ ফার্স্ট হাফ আপনার সাদিও মানে বলেন, আপনি পুরো মানে মিডফিল্ডটাই ডমিনেট করেছে। মানে ২য় গোলের আগ পর্যন্ত ডমিনেটেড ছিল। তারপরেও কিন্তু চান্স ক্রিয়েট হয়েছে। হ্যাঁ, ২য় গোলের পরে আমার কাছে যেটা মনে হয়েছে খুব স্বাভাবিক ২-০ গোলের কুশন আছে আপনার। কিন্তু আপনি যেটা বললেন খুব ইন্টারেস্টিং। কুশনটা থাকার পরে তো আমি একটু আরো টাইট হবো, আরো রাইট, আরো একটু অর্গানাইজড হবো। রাইট, যে গোল না করতে পারলে যে গোল না খাই। সেইখানে বড় লেকিং। সেখানে হাইড্রেশন ব্রেকও হেল্প করল না। রাইট। এখানে আরেকটা বিষয় হয় কোচের রোলটা কি ছিল তাহলে? সেখানে আসলে কোচের রুলটা এটাই আসলে একটু প্রশ্ন জাগে। কারণ আপনার যেখানে অপোনেন্ট টিম ডি ব্রুইনের মতো আপনার তারপরে ডোকোর মতো প্লেয়ারদেরকে চেঞ্জ হ্যাঁ, করে ফ্রেশ ডোকুটা খুব ফ্রেশ লেগ সারপ্রাইজিং দিয়েছে। যে জি, ব্রুইনা না অনেক বয়স হয়েছে, 90 জি, মিনিট খেলতে পারবে কি পারবে না। ডোকু তো মানে একদম ইয়াং আমাদের জি। ফিউচার। এবং ইন্টারেস্টিং দেখেন আপনার আ ১২০ মিনিট আপনার টোটাল একেকটা টিম টোটাল ৬ টা চেঞ্জ পাবে। কিন্তু এ এম আ আপনার সেনেগাল নির্ধারিত টাইমে ৩ টা প্লেয়ার চেঞ্জ করল এবং এক্সট্রা টাইমে আরেকটা প্লেয়ার চেঞ্জ করল। যে আমি প্লেয়ার চেঞ্জের বেনিফিটটা আমি নিতে পারলাম না। সে আরো ২ টা ফ্রেশ লেগ সে নামাইতে পারত। দিতে পারত। তো এমনিতে ওভারঅল এই যে মানে পুরা ম্যাচটা শেষে আসলে বেলজিয়াম যেহেতু ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল খেলেছে, কোনদিন ওয়ার্ল্ড কাপের ফাইনাল খেলে নাই। কিন্তু হুম, মানে হিস্টোরিক্যালি সেনেগালের চেয়ে একটু আগানো হয়তো রাখবো আমরা। হুম। কিন্তু সবকিছু ছাপিয়ে কি ম্যাচটা শেষ হওয়ার পর আপনার লামিন কামারার জন্য খারাপ লাগাটা বোধহয় সবচেয়ে থেকে যায় আরকি, রেস্টটা থেকে যায়। না, যেভাবে কাঁদছিলেন তিনি মানে ওয়ার্ল্ড কাপের মতো না ম্যাচে এটা আপনার ওয়ার্ল্ড কাপ তো হাসি কান্নার একটা একদম বড় আনন্দ বেদনার কাব্য। একটা বড় ক্ষেত্র আরকি। সেখানে প্রতিদিনই এরকম কান্না দিবে, প্রতিদিনই হাসি দিবে। অভ্যাস হয়ে গেছে না? তো এই ম্যাচ নিয়ে কি আপনার আর কিছু বলার আছে? মানে সেনেগালের ম্যাচটা থেকে মানে আর কোন কিছু আপনার টেক আছে যেটা আমাদের হয়তো না, খেয়াল করিনি আরেকটা আমরা? জিনিস হলো যে আসলে এখানে অন্য বিষয়গুলা চলে আসে। আমি যেটা আ মানে আমার স্টাডি না, এটা অন্যান্য স্টাডি থেকে বেরিয়ে আসছে। আসলে ফুটবলটা হলো যারা স্মার্ট ইন্টেলিজেন্ট তাদেরই খেলা। আপনি শারীরিকভাবে হয়তো অনেকক্ষণ ফাইট করতে পারবেন। অনেক কিছু আটকিয়ে দিতে পারবেন। কিন্তু আপনার মাথা যদি ঠিকমতো ওয়ার্ক না করে, আপনার যদি সেই ইন্টেলিজেন্সি না থাকে, তাহলে কিন্তু দিন শেষে আপনি রেজাল্টটা পাবেন। একটা ম্যাচ ২ টা ম্যাচ হয়তো আপনি উইন করতে পারবেন। লং রানে আসলে আপনার মানে শারীরিক সক্ষমতা বা অন্য কিছু দিয়ে টেকনিক দিয়ে পারবেন। কিন্তু আপনার যদি বুদ্ধি খাটাতে না পারেন, তাহলে কিন্তু আপনার এটা সমস্যা হবে। এখন আমার কাছে যেটা মনে হচ্ছে, আপনার ইন এভারেজ যদি আমরা দেখি, তাহলে কিন্তু আমরা আ ইউরোপ, আমেরিকা ছাড়া কিন্তু আমরা সেই পর্যায়ের স্মার্ট ইন্টেলিজেন্ট না। তো আমার কাছে মনে মানে হচ্ছে যে বুদ্ধিবৃত্তিক চর্চাটা আমাদের ওই পর্যায়ের না। ওই ওরা ওরা পর্যায়ে না। ওদের ফুটবলিং ইন্টেলিজেন্স যেটা ফুটবল হয় এনজয় ছোটবেলা থেকে। রাইট। কারণ আপনাকে একটা ফুটবল খেলায় আপনার সময় একটা ডিসিশন নিতে আপনার ফ্র্যাকশন অফ সেকেন্ড এর ভিতরে রাইট। আপনার একটা ডিসিশন নিতে হবে। একটা ডিসিশন না। এবং সেই ডিসিশনের অল্টারনেটিভ আপনাকে রাখতে হবে।
তো এই চিন্তা এবং এই স্মার্টলি আপনার এই ডিসিশন গুলো এবং কারেক্ট ডিসিশন বের করা আসলে যারা স্মার্ট তাদের সম্ভব। এই জন্য আমি বলছি যে আসলে আমাদের মানে অন্যান্যদের এই জিনিসটা মাথায় আনতে হবে যে আসলে ফুটবলটা আমি সারা 90 মিনিট বল পজিশন রাখলাম, খেললাম, কিন্তু আমি যদি বুদ্ধি খাটায় না খেলতে পারি, আমার যে ব্রেন যদি কাজ না করে, ঠিক সময়ে ঠিক কাজটা না করে, যেরকম তাদের ডিফেন্স লাইন যেটা আমি দেখলাম আপনার লাস্ট 10-15 মিনিট, মানে টোটালি ইনডিসিপ্লিন এবং মানে ডিসঅর্গানাইজড, এটা একটা মেইন কারণ ছিল। তাহলে আমরা যদি একটা সাম আপ করি যে পুরো জিনিসটাই সেনেগালের দুর্ভাগ্য বলে, মানে দুর্ভাগ্য তো বটেই, মানে আপনার 86 মিনিটের পরে আপনার 3টা গোল খেয়ে যাওয়া, এটা তো এক অর্থে নাও হইতে পারত, কত মানে শিওর চান্স মিস হয়, সেই পয়েন্ট থেকে দুর্ভাগ্য, কিন্তু ওভারঅল এটা আসলে ফুটবলিং ইন্টেলিজেন্সের জয়, এবং ডোকেকে তুলে নিয়ে ডেফিনেটলি অনেক বড় কোশ্চেন হতো যদি বেলজিয়াম হেরে যেত ম্যাচটা। আপনি তাহলে মনে করছেন যে এটা ফাইনালি গিয়ে যেটা হয়েছে এটা একটা শিক্ষা, ফুটবল কোচ বা প্লেয়ার বা দর্শকরা তো আর তো শিক্ষা নেওয়ার দরকার নাই, তারা খেলা দেখবে আনন্দে, মানে এক ধরনের একটা শিক্ষা, এটা একটা মানে অনেক একটা বড় জিনিস, এটা অনেক বড় জিনিস, অনেক গভীর জিনিস এটা। আর লুকাকুর একটা কথা আপনি বলছিলেন, এটা বলেই আমি শেষ করব। আমার তো লুকাকু দেখলেই ভয় লাগে। মানে মানে আমি ইনফ্যাক্ট চেক করছিলাম এখানে ঢোকার আগে যে লুকাকু কি মেসি, মদ্রিজ, এই রোনালদোদের বয়সী কিনা। তার বয়স কিন্তু 34 না 35। তো লুকাকু মনে হচ্ছে যুগ যুগ ধরে খেলছে। মানে এটা হয়তো 18 বিশ্বকাপে সে ব্রাজিলের বিপক্ষে তার এই বিধ্বংসী রূপের কারণে এই জিনিসটা গেঁথে আছে মাথায়। তো লুকাকু নামার পরে তো ডেফিনিটলি একটা দল যদি হাফ টাইমে তাকে নামিয়েছে, তখন 1-0 আগানো, তারপরে 2-0 হলো। তারপরে তো এখন হয়তো ম্যান মার্কিং আগের মতো হয় না, জোনাল মার্কিং হয়। তারপরে তো লুকাকুর দিকে একটা বাড়তি নজর থাকা উচিত। আপনি দেখেন 2টা বল, আপনি ওখানে দেখেন আপনার শেষ মুহূর্তে 2টা বল, লুকাকু সামনে বল আসছে, আরেকটা ডিফেন্ডার ওই বলে প্রেস করেছে আপনার লুকাকুকে ফ্রি করে, এরকম 2টা সিচুয়েশন হয়েছে। মানে লাকিলি তখনই লুকাকু বলটা পায় নাই। এটা তো আপনি বিরাট রিস্ক, এটা করতে পারেন না। না, এটা করা যায় না, বিশেষ করে আপনার ওই গোল মাউথে যেখান থেকে আপনার সবসময় স্কোর হয়ে থাকে, সেখানে এরকম একটা প্লেয়ারে আনমার্ক রাখা আসলে মানে জোনাল মার্কিং অবশ্যই থাকবে, জোনাল মার্কিং এর সঙ্গে সঙ্গে আপনার ম্যান মার্কিং মিক্স থাকতে হবে। জোন এবং মিক্স আপনার জোনাল হবে কখন, যখন আপনার অ্যাটাকার বেশি থাকবে, আপনার ডিফেন্ডার কম থাকবেন, তখন আপনি জোনাল মার্কিং আপনি ম্যান টু ম্যান পারবেন না, পারা যাবে না। কিন্তু যখন আপনার মানে ম্যান ইকুয়াল, ওরা 5 জন আমরা 5 জন, তখন তো গায়ে লেগে থাকবো, তখন আমরা জোনাল থাকবো। আচ্ছা, সেনেগালের ম্যাচটা এত নাটকীয় হয়েছে বলে এটা নিয়ে বেশি কথা বললাম, না হলে তো আসলে ইংল্যান্ড আসতো। আরেকটা বড় কারণ হচ্ছে ইংল্যান্ডের ম্যাচটা শেষ হয়েছে বাংলাদেশ টাইম রাত 12টার দিকে, তো সেটাও তো মহানাটকীয়। এবং ডিআর কঙ্গো আপনারা ইদানিং খুব ব্যবহার করেন এই কথাটা, লো ব্লক, মিড ব্লক, খুব শোনা যায়। তো আমাদের তো ধারণা ছিল ক্যাপ ভার্দের মতো এখানে নানা রকম ব্লক দেখবো আমরা, কিন্তু ফাইনালি কঙ্গো অনেক ওপেন খেলেছে, সেই অর্থে লো ব্লকে যায় নাই, এবং গোলটা যে দিয়ে তারা এগিয়ে গেছে মনে হয় নাই যে এটা মানে অন্যায় হচ্ছে, মানে তাদের খেলা। এইটা যদি বলেন কেইনে আসি পরে, ফাইনালি তো কেইনের জন্য 5 মিনিট রাখতে হবে আমাদের, মানে হ্যারি কেইন তো বলতে গেলে একা একটা ম্যাচ বের করে নিয়ে গেলেন। ডিআর কঙ্গো কি আপনাকে চমকে দিয়েছে? অবশ্যই, কারণ বিফোর ম্যাচ ইংল্যান্ডের সঙ্গে যখন একটা এরকম আফ্রিকান টিম খেলবে, সেই ক্ষেত্রে অবশ্যই আমরা ধরে নিই যে ব্লকে, যেখানে বড় বড় টিমগুলো আপনার যখন ইকুয়াল টিম আসছে বা লিডিং এ যাচ্ছে, তখন কিন্তু লো ব্লক, মিড ব্লক এবং 3টা-4টা লাইন করে খেলে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা সবাই ধরে নিয়েছিলাম, এবং এমনকি আপনার ইন্টারন্যাশনাল যারা টেকনিশিয়ান আছে তাদেরও কিন্তু ধারণা ছিল যে এটা কঙ্গো লো ব্লকে যাবে, এই ব্লক ভাঙ্গা মানে এটা ইংল্যান্ডের জন্য চ্যালেঞ্জিং হবে। কিন্তু আসলে টোটালি ওটা সারপ্রাইজিং, সেটা ছিল আপনার ওরা মানে এইভাবে অ্যাটাক শুরু করেছে, এবং গোল হওয়ার পরে কি হবে, নরমালি একটা টিম একটা গোল হওয়ার পরে নরমালি এটা ব্লকে এট লিস্ট মিড ব্লকে আসবে, তাদেরকে খেলতে দিয়ে মিড ব্লক থেকে সেকেন্ড আরেকটা গোলে জানা যাবে, কিন্তু না, ওরা ইংল্যান্ডকে বিল্ড আপই করতে দেয়নি, এত হাই প্রেস করেছে, মানে সেটা টোটালি সারপ্রাইজিং। দিন শেষে আসলে যেটা বলছিলাম যে আসলে বুদ্ধির খেলা, যেটা যখন তাদের রিস্ক, তাদের মানে একটাই ছিল, মানে আপনার ডেঞ্জারাস পয়েন্ট, সেটা হলো হ্যারি কেইন। কিন্তু সেখানেও একই অবস্থা, যদিও তারা 3 জন মার্ক করেছিল, কিন্তু তার ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স দিয়ে বের করেছে গোলটা। ওদের বিশেষ করে 2 উইঙ্গারের কথা আমার খুব মানে এমবুকু আর চিপেঙ্গা, 2 উইঙ্গার দুর্দান্ত। আরেকটা জিনিস খুব লাগছিল যে এমপাসি, এবং ইন্টারেস্টিংলি তার পুরো নাম হচ্ছে লিওনেল এমপাসি। তো কালকে যখন আমরা অফিসে খেলা দেখছিলাম, আমরা কলিগদের দুষ্টামি করছিলাম, এটা হচ্ছে এমবাপ্পে আর মেসি মিলিয়ে এই এমবাসি বানানো হয়েছে, এবং সে তাই খেলছিল, মানে মেসি কোয়ালিটি ছিল, এমবাপ্পেও মেসি যেরকম তার টিমের জন্য ইম্পর্টেন্ট, সেও বলতে গেলে একাই ইংল্যান্ডের মতো একটা পরাশক্তিকে ঠেকিয়ে দিচ্ছিল, তার পারফরমেন্সটা দুর্দান্ত ছিল। সেটাই, মানে আপনার একটা জিনিস হলো যে যেখানে এই ওয়েদার এবং এইরকম
খেলার টাইমিং সবকিছু মিলে একটা মানে একটা লিগ বা একটা আইডিয়াল টুর্নামেন্টে যেভাবে প্লেয়াররা থাকে সেখানে কিন্তু এই সুযোগটা পাচ্ছে না। সেই ক্ষেত্রে আপনাকে সবাই যেখানে বিবেচনা করছে বড়, বড় টিমগুলা যে প্লেয়ারদের কতক্ষণ প্রেসিং করবে, কতক্ষণ হাই প্রেস থাকবে, কতক্ষণ এটা কিন্তু একবারে সিস্টেমেটিক প্ল্যান। একদম, একদম একটা ই প্ল্যান। করা থাকে। হ্যাঁ। কিন্তু সেই ক্ষেত্রে আপনার তাদের কিন্তু আমি সেনেগাল বলেন আর আপনার ইয়ার কথাই বলেন, কঙ্গোর কথা বলেন। সেই ক্ষেত্রে আমি সেই কোন প্ল্যান দেখি নাই। তো ওরা যেভাবে স্টার্ট করছে আর সেভাবে শেষ করতে চেয়েছে। কিন্তু এটা হিউম্যান বিইং সবকিছুর একটা সীমাবদ্ধতা আছে। সেজন্য এটা বিবেচনায় আসলে অবশ্যই এই ধরনের মানে সমস্যাগুলো মানে হতো না। যেটা হয় মারুফ যে মনের আনন্দে খেলা যেটা, জি। যেটা দর্শক হিসেবে আমি খুব পছন্দ করি। দক্ষিণ দুয়ার খেলা, প্রাণ খুলে খেলো। তো এই ধরনের ঘটনাগুলো ঘটে তখন মনে হয় যে না দক্ষিণ দুয়ার খেলা খেলে আসলে শেষ পর্যন্ত কাঁদতে হয়। শেষ পর্যন্ত আবার লো ব্লক, মিড ব্লক নানা সেটাই। অর্গানাইজেশনে চলে আপনার যাই আমরা। মানে আপনার অবজেক্টিভ কি? আমি এই ম্যাচ জেতা, থেকে কি নিবো? আমি এই সেটাই ম্যাচ কথা। থেকে কি নিবো? আমি কোথায় যাবো? আমি যদি জাস্ট মানে আমার রিক্রিয়েশন আমার মানে দর্শকদের শান্তি দেওয়া বা দর্শকদের বিনোদন দেওয়ার জন্য তাহলে ঠিক আছে। কিন্তু আমাকে জিততে হবে। আমাকে নেক্সট রাউন্ড যেতে একদম, হবে। একদম আমাকে আরো তাই, ভালো একদম করতে তাই। হবে। ২ টা মিলিয়ে যদি হয় খুব আইডিয়াল, কিন্তু এটা হ্যাঁ, কিন্তু ইউটোপিয়া। এটা হওয়া খুব কঠিন। ২ টা জি, মিলিয়ে হওয়া। হ্যারি কেইন নিয়ে যদি বলি, ইংল্যান্ডে তো ধরেন ইংল্যান্ডের একটা প্লেয়ার যদি ৫ হয় তাকে আমরা ১০ হিসেবে দেখতে বাধ্য হই। জি, ইংলিশ মিডিয়ার কারণে। হ্যারি কেইন খুব ইন্টারেস্টিং জীবনে কোনদিন ট্রফি জিতে না। টটেনহামে খেলে গেছে। সেখান থেকে বায়ার্ন মিউনিখে গিয়ে জীবনে ট্রফি জিতলো। টপ ক্লাস স্ট্রাইকার কোনো সন্দেহ নাই। কালকে গোল করার পরে ওয়ার্ল্ড কাপে তার ৫ টা গোল হয়ে গেল। গোল্ডেন বুটের রেস এটা নিয়ে আরেকদিন একটা আলোচনা হইতে পারে। জি। এটা তো ওয়ার্ল্ড কাপে কোনো এরকম হয়নি এর আগে। ৫ ক্লোজ গোল, ক্লোজ ৬ গোল কনটেস্ট। যেভাবে হ্যাঁ। এবং বিশ্বকাপে টোটাল তার ১৩ গোল হয়ে গেল। ইংল্যান্ডের পক্ষে হাইয়েস্ট গোলের রেকর্ড হয়েছে আগে লিনেকারে ভেঙেছে। জি। কালকে তিনি পেলেকে টপকে গেছেন। এবং এই সিজনে তার ৬২ ম্যাচে ৭২ গোল। মানে আমরা মেসি, এমবাপ্পে, রোনালদো একটু অফ ফর্মে আছে। এই দুজনকে নিয়ে বেশি আলোচনা করছি। কেইন ইন দ্য সেম লিগ বলবেন আপনি? এজ এ স্ট্রাইকার বা গোল স্কোরার? আ অ্যাকচুয়ালি কেইনের ব্যাকগ্রাউন্ডটা একটু মানে আমরা হয়তো অনেকেই জানি না। সেটা হলো কেইন যখন আপনার আ প্রিমিয়ার লিগে একটা টিমে আপনার ইয়ুথ টিমে সেটা হলো আন্ডার 16-17 ইয়ুথ টিমে ট্রায়ালে গিয়েছিল। সেখানে তাকে রাখেনি। তাকে তখন কিন্তু তার ট্যালেন্টটা সেই পর্যায়ে ছিল না যে এবং তখনকার কোচেরা ভেবেছিল যে আসলে একে নেওয়া এটা ঠিক দিয়ে হবে না। এরে দেওয়া হবে না। তারপর আরেকটা টিমে যাওয়ার পরে সেখানে সে কোনভাবে টিমে থেকে গিয়েছিল। সেখান থেকে সে মানে আসলে বর্তমান ফুটবল তো ট্যালেন্ট এবং ট্রেনিং। তো আমার কাছে মনে হচ্ছে তার মানে ট্যালেন্টটা হয়তো একটু দেরিতে আসছে। কিন্তু তার মূলত যে আর্ন গুলা করেছে তার যে টেকনিক্যাল এবং তার যে ফিজিক্যাল এই জিনিসগুলো আমার মনে হয় টোটালি ট্রেনিং এবং মেইনটেন্যান্স এর ভিতর দিয়ে আসছে। আর আসলে ওই লেভেলে আপনার তার টিমের জন্য যে স্যাক্রিফাইস এটা কিন্তু আমরা মানে অনেকেই দেখি না যে স্যাক্রিফাইস। সে কিন্তু ফার্স্ট যখন খেলা শুরু হয়েছে তখন কিন্তু সে বারবার নিচে আসছিল এবং তার জায়গাকে বেলিংহামকে ছেড়ে দিচ্ছিল এবং বেলিংহাম কিন্তু অনেকগুলা গোলের কাছাকাছি ৩ টা শট, ১ টা হেড আ চান্স ক্রিয়েট করেছিল চান্স তো, ক্রিয়েট হ্যাঁ। করেছিল। এই যে এই জিনিসটা। যখন দেখলো যে না এটা আসলে হচ্ছে না, তারা বেলিংহামকে মার্ক করে ফেলছে। তখন সে নিজেই দায়িত্বটা নিয়েছে আমার কাছে মনে হচ্ছে। তার ইন্ডিভিজুয়াল যে আ গর্ডনের সঙ্গে তার যে আন্ডারস্ট্যান্ডিং আপনি টোটাল খেলা দেখলে দেখবেন গর্ডনের সঙ্গে ওয়ান টু ওয়ান সে অনেকবার কথা বলেছে আসলে কি করা উচিত। এবং সেগুলাই কিন্তু মাঠে করতে হবে। সেখানে আমি মনে করি যে আসলে টুখেলে শুধু প্লেয়ারটাই চেঞ্জ করে কিন্তু মাঠের ট্যাকটিক্স গুলা ওরা ২ জন ঠিক করে নিয়েছে। আমার কাছে এটা খুব ইন্টারেস্টিং হ্যাঁ, লেগেছে। মানে আনবিলিভেবল ওয়ার্কলোড নিচ্ছে যেটা আমরা রাইট, ওয়েন রুনিকেও কিছুটা দেখেছি। রাইট। ওয়েন রুনি ধরেন তো মানে শরীর শুধু ওয়ার্কলোড না, আপনার রেসপনসিবিলিটি অলসো। হ্যাঁ, কারণ ক্যাপ্টেন ঠিক জি। আছে রেসপনসিবিলিটিটা নিলেও ঠিক আছে। কিন্তু হচ্ছে হুম, যে পারার তো ব্যাপার আছে। জি, যে আপনি উপরে নামছেন এটা এবং শুধু কালকের ম্যাচে না, আগের হুম, ম্যাচগুলোতেও আমরা দেখেছি। আরেকটা হলো যে কালকে আমার খালি জানতে ইচ্ছা করে যে কালকে রাতের বেলায় ওদের কিন্তু খেলাটা কখন শেষ হয়েছে আমি জানি না। নিশ্চয়ই আমরা দেখেছি মধ্যরাতে, ওদের হয়তো দুপুরে হয়েছে। হুম। কালকে আমার ধারণা ওই শহরের সবচেয়ে বড় হোটেলে মানে প্রাণ ভরে এই হুম। হেরিকেনের টাকার অভাব নাই। তারপর মনে হয় টুখেল বলেছে, "ভাই তুমি যা ইচ্ছা খাও, ৭ দিন ধরে খাও।" কারণ আমার ধারণা হেরিকেন শুধু ইংল্যান্ডকে বাঁচায় নাই, টুখেলের চাকরিও বাঁচিয়েছে। জি, ডিআর কঙ্গোর কাছে যদি আমরা লাস্ট 32 তে হেরে বিদায় নেই, মানে ইংল্যান্ডের পয়েন্ট অফ ভিউ তে বলছি। জি। এই টুখেলের না আর এখানে কোনো আসলে ইংলিশ মিডিয়া কিন্তু মানে আপনি আমার থেকে ভালো জানেন। মানে কোচদেরকে কখনো মানে ছাড় শান্তিতে দেয় না। থাকতে দেয় না। কোন শান্তি ছাড় দিবে না। ১ ইঞ্চি ছাড় দিবে না। হ্যাঁ, মানে কালকে হেরে গেলে টুখেল শেষ। টোটাল দায়-দায়িত্ব উনার উপর একদম, চলে যাবে। একদম, টোটাল একদম। দায়-দায়িত্ব উনার উপর না চলে যাবে। কোচদের আবার মজাও এটা। যখন আপনি জিতেন আপনি নিজে কোচ। মানে যখন জিতেন বাংলাদেশে কি ক্রেডিট পাওয়া যায়? কোচ পায় ক্রেডিট? পায় তো বোধহয় ক্রেডিট পায়, নাকি? পায়। ক্রেডিট কাজে পায়, ক্রেডিটও পায়। কারণ ক্রেডিট অন্য পায়। কোনো খেলায় তো কোচ এত ইম্পোর্টেন্ট না। তবে একটা জিনিস আপনার তুখেলের যে একটা জিনিস মানে তার ব্যক্তিত্ব, তার সততা এটা আমার কাছে খুব ভালো লেগেছে। সেটা হলো আ তার অ্যাসিস্ট্যান্ট তাকে যখন বলল যে আমরা আ ডেক্লান রাইসকে আমরা নিয়ে আসি।
ডেক্লান রাইসকে আমরা রাইট সাইডে নিয়ে আসি, রাইট ব্যাকে নিয়ে আসি, তার যে সার্ভিসটা পুরোপুরি পেতে পারবো এবং সেটা তাকে তার অ্যাসিস্ট্যান্ট কোচ, তাকে নামটা মনে করছেন, এই ইনপুটটা তাকে অ্যাসিস্ট্যান্ট কোচই দিয়েছিল এবং সে কিন্তু ইন্টারভিউ মানে পোস্ট ম্যাচ স্বীকার করছে স্বীকার করেছে যে এটা তো আসলে একটা অনেক মানে বড় মনের বড় পরিচয়। মনে, এটা আসলে অনেক কোচই কিন্তু করে না, পুরা ক্রেডিটটা কোচই নিতে নিতে না কালকে কিন্তু ওই খেলা চলার সময় অলরেডি কমেন্টটা শুরু করছিল, ফোডেন কই, পামার কই, এই মুহূর্তে যেন লাস্ট 30 মিনিটস এই ফোডেনের মতো একটা প্লেয়ার দরকার ছিল যে একটা ম্যাচটাকে চেঞ্জ করে দিতে পারে। মানে এটা ইংল্যান্ডের জন্য আমি বলবো যে বিশাল একটা স্কেয়ার, মানে বড় একটা বাঁচা বেঁচে গেছে। তো আমরা ইংল্যান্ডের সঙ্গে লাইকলি কোয়ার্টার ফাইনাল হতে পারে ব্রাজিলের। এর আগেও একটা ধাপ আছে, ইংল্যান্ডের সঙ্গে মেক্সিকোর খেলা আছে, ব্রাজিলের সঙ্গে নরওয়ের আছে। আমরা তো ধরে নিচ্ছি যে যাদের জেতার কথা তারা জিতবে, সেটা তো আর ফুটবলে হয় না। এবার আমরা আসল জায়গায় আসি, মানে বলে না যে সবার শেষে আমার বাবা দুষ্টামি করে একটা কথা বলতেন যে ডালের মজা তলে, ডাল নিচে জমে থাকে। আর ময়মনসিংহ এর প্রবাদ আপনি নিশ্চয়ই জেনে থাকবেন। আমাদেরও যদি বলি ডাইলের মজা তলে, সেই তলে হচ্ছে যে কালকে ভোটটা হচ্ছে একটা মানে কি বলবো খুবই এক্সপেক্টেড ভোট এবং খুবই একটা কি বলবো যে আনন্দ বেদনার কথা বললেন আপনি, হাসি কান্না। যে রোনালদো, মদ্রিচ এটা গত 10-15 বছর 20 বছর আসলে কত বছর আমাদের ঠিক মনেও থাকে না। ইন্টারন্যাশনাল ফুটবলের এমন দুজন ইন্ট্রিগাল পার্ট। ক্রোয়েশিয়া সর্বকালের সেরা খেলোয়াড়, নো কোশ্চেন। রোনালদো নিয়েও ইউসুফকে নিয়ে তর্ক হইতো, আমার মনে হয় না এখন আর সে তর্ক আছে। রোনালদো অল টাইম গ্রেট। এখন এই দুজনের মধ্যে একজন চলে যাবে, ক্রোয়েশিয়ার পর্তুগাল। দুজন আবার অনেক দিনের টিমমেট, রিয়ালে তারা অনেকদিন খেলেছে, ভালো বন্ধু বলেও জানি। তো এইটা ইমোশনালি একটা খুব দর্শকের জন্য, দুই দলের জন্য তো অবশ্যই বাঁচা মরার লড়াই, দর্শকের জন্য খুব ইমোশনাল একটা ব্যাপার হবে। আমরা যদি ইমোশনটাকে পাশ ফিরিয়ে ফুটবলিং আলোচনায় যাই, আরেকটা জিনিস দেখলাম, পড়াশোনা করছিলাম যে টরন্টোতে লাস্ট ম্যাচ ওয়ার্ল্ড কাপের এটা, এবং এইখানে এদেরও একজন শেষ হবে। এবং টরন্টোতে এখন আমার খুব যেতে ইচ্ছে করছিল এটা পড়ার পর, টরন্টোতে নাকি মদ্রিজ আর রোনালদোর জার্সি ছাড়া আর কোনো কাপড় পরার লোক দেখা যাচ্ছে না। পুরো রাস্তা হচ্ছে এই দুই দলের, এই দুই প্লেয়ারের জার্সি পরা, তাদেরকে ফেয়ারওয়েল দেওয়ার জন্য, যদি হয়ে যায় ফেয়ারওয়েল। আর তো এখানে যদি আমরা পর্তুগাল দেখি, ডিআর কঙ্গো একে একে, এগুলো সবার জানা হয়তো, উজবেকিস্তান 5-0, রোনালদো 2 গোল করেছিলেন একটা ম্যাচেই, আই এম ব্যাক, পরে আবার ব্যাক করতে না পেরে কলম্বিয়া 0-0, ক্রোয়েশিয়া ইংল্যান্ডের সঙ্গে হেরেছে 2-4, পানামা 1-0, ঘানা 2-1। মানে দুইটা দলের কেউই খুব একটা ইমপ্রেসিভ না এখন পর্যন্ত। তো আপনার কি এই ম্যাচটা নিয়ে? আপনি যদি কাগজে কলমে দেখেন তাহলে কিন্তু পর্তুগাল অনেক ইমপ্রেসিভ এবং মানে প্লেয়ার ওয়াইজ অনেক ইমপ্রেসিভ। আপনার একবারে ফ্রান্সের কাছাকাছি, আমি যেটা বলবো একবারে ফ্রান্সের কাছাকাছি। সেই ক্ষেত্রে তাদের যেটা আমার কাছে যেটা মনে হচ্ছে, আমি আরেকদিন বলে গিয়েছিলাম, সেটা হলো তাদের মেইন প্রবলেমটা হচ্ছে আসলে আপনার অ্যাটাকিং থার্ডে যে তাদের প্রবলেমটা হচ্ছে। এখানে এখন অনেকেই বলছেন এটা যেন রোনালদো দায়ী, অনেকেই বলছেন রোনালদো দায়ী না। আসলে এই জিনিসটা কোচই ভালো বলতে পারেন। তবে আমরা এখান থেকে যতটুকু আমাদের ক্ষুদ্র জ্ঞানে মনে হয় যে আসলে রোনালদো জায়গা ছেড়ে দিচ্ছেন, সে কিন্তু রাইট লেফটে হাফ স্পেসে চলে যাচ্ছে, কিন্তু ওখানে আরেকজন আসার মতো সেরকম কাউকে দেখা যাচ্ছে না। হয়তো তাদের প্ল্যানও থাকতে পারে যে ওই জায়গাটা আমরা ফাঁকা রাখবো ফিনিশিং এর জন্য, কিন্তু তারপরেও আপনার ডিফেন্স বিট হচ্ছে, ব্যাকলাইন বিট হচ্ছে, তারপরেও কিন্তু ফাইনাল গোলটা হচ্ছে না। এবং একবারে যে আমি আবার বলবো যে একবারে ওপেন চান্স হচ্ছে, তাও কিন্তু হচ্ছে না। এই সবকিছু মিলে আসলে নাকি আপনার যারা মানে তাদের অপোনেন্টে খেলেছে তারা খুব বেশি ভালো ডিফেন্ডিং করে গেছে, এটাও হতে পারে। আসলে ম্যাচগুলো আবার দেখলে সেটা বলা যাবে। সেটা কি মনে হয় আপনার? ডিআর কঙ্গো, উজবেকিস্তান, কলম্বিয়া। উজবেকিস্তান 5-0 ধরে এই ম্যাচটাকে বাইরে রাখলো। উজবেকিস্তান আসলে ওইটা তো একদমই ওয়ান সাইডেড, মানে পর্তুগাল মনে হয়েছে ওই রাইট। আপনার কঙ্গো তো আমরা লাস্ট কালকে দেখলামই আসলে তাদের এবিলিটি কি। সেই ক্ষেত্রে আমি মনে করি কলম্বিয়া ইজ এ ভেরি গুড টিম। এখনো কিন্তু আপনার আমার কাছে যদি এক কথা জিজ্ঞেস করেন, এই দুই ম্যাচে ফেভারিট আমি বলবো অবশ্যই পর্তুগাল ফেভারিট এখানে। আচ্ছা, ওই মদ্রিজ আর রোনালদো নিয়ে আরেকটা কথা বলার আছে, সেটা হচ্ছে যে ওই সেপ্টেম্বরে 41 হবে মদ্রিজের। এই কথাগুলো বারবার বলি এই কারণে না যে এইটা কালকে টিটো আসছিল, আপনার ভালো বন্ধু, টিটোর সঙ্গে এটা আলাপ হচ্ছিল যে এই বিশ্বকাপ বোধহয় এইটা নতুন একটা দিগন্ত উন্মোচন করে দিল, এই রোনালদো, মেসি, মদ্রিজরা, যে 30-35, টিটোর একটা মনে দুঃখ আছে 33 হওয়ার পরে ওকে বাতিল করে দিচ্ছে। তাই বাংলাদেশে যেটা হয়, এতদিন হয়তো 35-এর পরে একটা ফুটবলার টপ লেভেলে খেলবে, 41 হবে মদ্রিজের। এবং আমার মনে হয় ওনার লাস্ট ওয়ার্ল্ড কাপ সে বলছে কোথাও না কোথাও, রোনালদো বলছে। এবং আমাদের এদের ক্ষেত্রে লেখালেখি করতে গিয়ে বলতে গিয়ে যে প্রবলেমটা হয়, রোনালদোর ক্যাপশন করতেছিলাম বোধহয় লাস্ট ম্যাচে আমি,
রোনালদোর শেষ বিশ্বকাপ দেখতে গিয়ে লাস্ট টাইম এটা হয়তো বসিয়ে দিয়েছি। জি। সেই লোকের তো বিশ্বাস নেই, 45 দেখা গেলো এসে হাজির হলো। তো এইটা কিন্তু একটা বড় বিষয় এখানে, জি। এবং রোনালদো মদ্রিজ দেখাটা এটা খুব ফ্যাসিনেটিং হবে, দ্য জি। ওয়ে দে অপারেট, বিশেষ করে রাইট। মদ্রিজ। মানে একটা লম্বা সময় মিডফিল্ড জেনারেল হিসাবে যেভাবে সে কাজ করে। এমনি মদ্রিজের খেলা নিয়ে যদি আপনি বলেন যে রিয়াল, ক্রোয়েশিয়ার তো সিম্পলি সে না, মানে প্রাণভোমরা। আসলে মদ্রিজের আপনার একটা সবচেয়ে বড় গুণ হলো তার ম্যাচ রিডিংটা। সবচেয়ে মানে একটা মিডফিল্ডার একটা ইম্পোর্টেন্ট হলো ম্যাচ রিডিং। ভিশন যেটা। ম্যাচ মানে ম্যাচে কি হতে যাচ্ছে? মানে তার কাছে বল থাকুক আর না থাকুক, তাকে ম্যাচে কি হতে যাচ্ছে? আমরা কি বল পেতে যাচ্ছি বা আমরা বল লস করতে যাচ্ছি বা অপোনেন্ট কোন দিক দিয়ে অ্যাটাক করতে পারে, অথবা অ্যান্টিসিপেশন বলতে আমরা পারেন। আমরা কোন দিক দিয়ে অ্যাটাক করলে আমরা আমাদের ভালো হবে। এই ম্যাচ রিডিংটা, এটা আমার কাছে মনে হয় যে তাকে মানে অন্যরকম ডিফারেন্স। তার ইন্ডিভিজুয়াল টেকনিক্যাল স্কিল সেটা তো সন্দেহ নাই। হুম। তার টেকনিক্যাল বিহেভিয়ার, কিন্তু এই জিনিসটা আমার কাছে মনে হচ্ছে অন্যদের থেকে তার এটা অনেক বেশি ভালো। এমনিতে আপনার কোন প্রেডিকশন, পর্তুগালকে ফেভারিট বললেন আপনি। পর্তুগাল ফেভারিট। আচ্ছা। আর এইখানে রোনালদো, মদ্রিজ দিয়েই শেষ করার কথা ছিল। এটা আমরা শেষে আবার তাদের কাছে ফিরে আসবো এক লাইন বলার জন্য। আমার হঠাৎ করে দেখি যে এখানে লেখা আছে স্পেন, স্পেন। অস্ট্রিয়া আজ রাত ১ টায়। এখন এই ওয়ার্ল্ড কাপের প্রি টুর্নামেন্ট ফেভারিট যদি আমি বলি, স্পেন আমার মনে হয় না কারো তালিকায় ছিল না। ২-৩টা টিম রাখলেও স্পেনকে সবাই রেখেছে। রাইট। বিশেষ করে ইউরোতে তারা যেভাবে খেলেছে। তো স্পেন, ক্যাপ ভার্দে, সেই পরশুদিন ক্যাপ ভার্দে আর্জেন্টিনা খেলা। সৌদি আরব ৪-০, উরুগুয়ে ১-০। এবং স্পেনের সঙ্গে ইয়ামাল কিছুটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। ইয়ামাল কালকে আবার একটা বিগ স্টেটমেন্ট দিয়েছেন যে আমরা ফ্রান্সের চেয়েও বেটার টিম এবং আমি ওয়ার্ল্ড কাপ নিয়ে দেশে ফিরব। তো এই স্পেনের কি একটা সময় তো তাদের হয় জ্বলে উঠতে হবে অথবা হতাশ হয়ে চলে যেতে হবে। আজকে কি সেই রাত? আ আ স্পেন ইয়ামাল যেটা বলেছেন ওটা উনার সাইড থেকে ব্যক্তিগত বলেছেন। আমরা যেটা দেখি আমরা বলব সেটা। আমরা ওয়ার্ল্ড কাপে যা দেখেছি, এখন পর্যন্ত যা দেখেছি, আসলে মানে ফ্রান্সের সঙ্গে এই মুহূর্তে এই তুলনায় ওয়ার্ল্ড চলে কাপের না। ৩ টা ম্যাচে তো কোনো তুলনায় ছিল না। কারণ ফ্রান্স আপনি যদি আ ডিরেক্ট খেলতে বলেন, কুইক কাউন্টার অ্যাটাক করতে বলেন, আবার যদি পাসিং ফুটবল, স্লো বিল্ড আপ ভার্সেটাইল, সব পারে। সব পারে। কিন্তু আপনি যদি স্পেনকে বলেন তুমি ডিরেক্ট ফুটবল খেলো অথবা আ তোমরা কুইক কাউন্টার অ্যাটাক করো, তাহলে কিন্তু স্পেন এই মুহূর্তে হুম। মানে তাদের আমরা দেখি নাই দেখি নাই আরকি। এখনো দেখিনি। সেই ক্ষেত্রে ইয়ামাল বলেছে হয়তো তাদের সেই এবিলিটি আছে, প্রয়োজনে হয়তো সেটা আমরা দেখতে পারবো। ওটা দলকে ইন্সপায়ার করার সময় সে তো মানে বয়স কম হওয়ার পরেও এক ধরনের একটা নেতা হয়ে উঠেছেন দলে, যেহেতু জি। দলের একটা বড় স্টার। জি, জি। দলকে ইন্সপায়ার করা, নিজেকে ইন্সপায়ার করা, নিজের ভিতর বড় প্লেয়ারদের তো নিজেদেরও একটু মাঝে মধ্যে দিতে হয়। ইনজুরি থেকে ফিরে এসেছেন, নিজেকে হয়তো জাগানোর জন্য এটা হতে পারে। আমি শেষ করব যেটা বলছিলাম যে এই যেটা আমরা যেহেতু শিরোনাম ছিল রোনালদো, মদ্রিজ প্লাস তাদের এই সম্মানটা ডিজার্ভ করে। এই সম্মানটা তাদের কাছে পৌঁছাবে না হয়তো। জি। এটা নিশ্চয়ই রোনালদো আর মদ্রিজ এই অনুষ্ঠান দেখছেন বলে আমার মনে হয় না। কি দেখছেন না তো? আপনি নিশ্চয়ই যে দেখছেন না। তো আমরা লাস্ট ২ টা শব্দ মানে দুজনের মধ্যে যে কেউ বিদায় নিতে পারে। আমি জাস্ট আপনাকে ২ টা শব্দ বলতে বলব, যেই বিদায় নিক। রোনালদোকে বোঝাতে যদি আপনাকে একটা শব্দ ব্যবহার করতে হয় সেটা কি? মদ্রিজকে বোঝাতে যদি একটা শব্দ ব্যবহার করতে হয় সেটা কি? আ একটা শব্দ আমি যদি মানে, যেহেতু আপনি ১ম এই বলেছেন তাদেরকে এই বয়সে ওরা ওয়ার্ল্ড কাপ খেলছে। এটার সম্পূর্ণ কৃতিত্ব তাদের নিজেদের। তাদের একটা শব্দ বলবেন যেটা দিয়ে আমি রোনালদোকে বুঝতে পারি, মদ্রিজকে বুঝতে পারি। সেটা খেলোয়াড়ি তার এবিলিটি হতে পারে, তার চারিত্রিক বৈশিষ্ট্য হতে পারে। রোনালদো শুনলে আপনার ফার্স্ট কি মনে হয়? ওনাদের মনে হয় যে জিতার জন্য উদগ্রীব সবসময়। মদ্রিজ? মদ্রিজ ভালো খেলতে হবে। ভেরি গুড। খুব ভালো বলেছেন উনি। আসলে মনে হয় এই ২ জন আ গ্রেট প্লেয়ার, মানে গ্রেট, এটা আমার মনে হয় যেটা বলছিলাম তারা যেমন আমাদের অনুষ্ঠান দেখে না, তাদেরকে গ্রেট বলা না বলাটাও নিশ্চয়ই আমার বলার উপর নির্ভর করে না। তারা দুজনেই গ্রেট এবং তাদের সম্পর্কে আমার মনে হয় খুব ভালো কথাটা বলেছেন। রোনালদোর ভিতরে যে উদগ্র যে ইচ্ছাটা জেতার, সবাই জিততে চায়। তার ভিতরে ওটা ফুটে বেরোয়। আর মদ্রিজ এমন ঠান্ডা একটা মানুষ, আমার যদি আপনাকে একটু আর ১ মিনিট সময় নেই। গত বছর ব্রাজিলের সঙ্গে সেমিফাইনাল না কোয়ার্টার ফাইনাল। কোয়ার্টার ফাইনালের আগের দিন প্রেস কনফারেন্সে আসলো। মানে আমি টেলিভিশনে মদ্রিজকে যতটুকু দেখেন আপনারা, সামনাসামনি দেখলে দেখবেন যে তার চেয়ে মনে হয় আরো ৬ ইঞ্চি ছোট। এবং এত লিন অ্যান্ড থিন ফিজিক্যাল একটা খেলাতে মানে এই লোকটা যেভাবে মাঠের ভেতরে অপারেট করে এবং কথাবার্তায় এমন একটা শান্ত, ভদ্র এবং ভালো খেলতে হবে। ভালো খেলতে হবে না, ভালো ছাত্র হতে হবে, ভালো রেজাল্ট করতে হবে। এই টাইপের লোক হচ্ছে মদ্রিজ। আর জিততেই হবে টাইপের লোক হচ্ছে রোনালদো। এবং এদের মধ্যে একজন আগামীকাল বিদায় নেবে, আরেকজন লাস্ট 16 এ যাবে। সেটার উত্তর জানার জন্য কাল সকাল পর্যন্ত অপেক্ষা করি এবং কালকের আলোচনায়, বিশ্বকাপের আলোয় ডেফিনিটলি
মদ্রিস না রোনালদো কে বিদায় নিলেন, সেটা নিয়ে আমাদের বড় আলোচনা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।